1914 সালের মে মাস। মধ্য গগনে তখন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সদ্য নোবেল সম্মানপ্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের খ্যাতি। তার পাশাপাশি বাতাসে বয়ে বেড়াচ্ছে ধুলোবালির অনাকাঙ্ক্ষিত কিছু বাতাসও। নোবেল প্রাপ্তির নেপথ্যে নাকি রয়েছে সুইডেনের রাজকুমারের ভূমিকা, এমনই ধারণা তখনকার ভারতের শাসক মহলের একাংশের। কবির নীরবতাই অবশ্য সেসবের উত্তর দিয়ে দিয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠাকুর পরিবারের সঙ্গে ইংরেজদের সম্ভ্রমের সম্পর্ক ছিল রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথের সময় থেকেই। দ্বারকানাথের পাণ্ডিত্য, বিচারবুদ্ধি, মেধা, রুচিবোধ আর সুদক্ষ ব্যবসায়িক মানসিকতাই তাঁকে সকলের কাছে বরেণ্য করে তুলেছিল। তিনি রাজা রামমোহনের মতাদর্শকে সমর্থন জানিয়ে চেয়েছিলেন পাশ্চাত্য শিক্ষা সভ্যতার আলো প্রবেশ করুক ভারতে। তিনি ইংরেজদের সঙ্গে একাধিক ব্যবসা বাণিজ্যেও যুক্ত ছিলেন। পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুরও পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতিকে সম্মান দেন। রবীন্দ্রনাথের উপর তার পিতার উদারচেতা মনোভাব বহুলাংশে প্রভাব ফেলেছিল। 1914 সালেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। অংশগ্রহণকারী পরাধীন দেশগুলিকে স্বায়ত্তশাসন প্রদান করা হবে এমন প্রতিশ্রুতির ফলে সাধারণ ভারতীয়রা যুদ্ধে অংশ নিলেন। 1919 সালে যুদ্ধ শেষ হলে শাসক গোষ্ঠী যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের বেকার অবস্থায় নিজের গ্রামে পাঠিয়ে দিল। যুদ্ধজয়ী ব্রিটিশ যুদ্ধকালীন ক্ষতিপূরণে ভার্সাই চুক্তি নিয়ে ব্যস্ত জাতিপুঞ্জের গঠন নিয়ে। এই সময়ে বঞ্চিত ভারতবাসীর মধ্যে পুঞ্জীভূত হতে থাকে শাসক বিরোধী তুষের আগুন। দেশে চরম আর্থিক মন্দা, দুর্ভিক্ষ, মহামারী অক্টোপাসের মতো ঘিরে ধরেছে। তখন বড়লাট মন্টেগু চেমসফোর্ড রাওলাট আইন করে শাসকের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলেন। ফলস্বরূপ 1919 সালের 13ই মে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, নিরস্ত্র নিরপরাধ মানুষগুলোর উপর সশস্ত্র ক্ষমতাসীন বাহিনীর আক্রমণ। সে ঘটনা মানুষের কানে পৌঁছাতে সময় লেগেছিল খানিক। রবীন্দ্রনাথের কানে পৌঁছতেও বিলম্ব হয়েছিল। সংবাদপত্রের বিক্ষিপ্ত খবর, চিঠিও লোকমুখে এসে পৌঁছয় সভ্যতার মোড়কে বর্বরতার কথা। এহেন নৃশংস ঘটনায় কবি অস্থির হয়ে উঠে অ্যান্ড্রুজ সাহেবকে ডেকে পাঠালেন। পাঞ্জাবের যে ঘটনা ঘটেছে তা নিয়ে সমস্ত ভারতবাসীর মধ্যে একজন বুদ্ধিজীবীও প্রতিবাদ করবেন না, এটা কবির পক্ষে মেনে নেওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। তখন ব্রিটিশ প্রশাসন বাইরে থেকে কোনো লোককেই পাঞ্জাব প্রবেশের অনুমতি দিচ্ছিল না। কবি চেয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী যদি রাজি থাকেন তাহলে তারা দুজন দিল্লি গিয়ে পাঞ্জাবে ঢোকার চেষ্টা করবেন। তাদের শাসকেরা গ্রেপ্তার করলে সেটাই হবে তাদের প্রতিবাদের ভাষা। এই প্রস্তাব দিয়ে রবীন্দ্রনাথ অ্যান্ড্রুজকে গান্ধীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করলেন আর উপলব্ধি করলেন শাসকের দেওয়া নাইটহুড উপাধি গ্রহণের আগে গান্ধীর তাকে বলা উপদেশ আর ভবিষ্যৎবাণী। জাতিগত সাম্যদৃষ্টি বিষয়ে প্রায় 100 বছর ব্রিটিশ ধোঁকা দিয়ে এসেছে ভারতবাসীকে। গান্ধী এই মর্মেই সচেতন করেছিলেন রবীন্দ্রনাথকে। কিন্তু এই কথার মধ্যে তেমন কোনো যুক্তি তখন দেখতে পাননি কবি, কারণ তিনিও চেয়েছিলেন পাশ্চাত্য সংস্কৃতির আলোয় আলোকিত হোক তমসাচ্ছন্ন উপমহাদেশ। অ্যান্ড্রুজের আনা সংবাদের প্রতীক্ষায় বসে রইলেন কবি। ফিরে এসে অ্যান্ড্রুজ জানালেন গান্ধী এখনই পাঞ্জাব যেতে রাজি নন। শুনে কবি একটি কথাও না বলে নীরব হয়ে রইলেন। অথচ গান্ধীও তো এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের সেই নীরবতাই জন্ম দিতে চলেছিল ঐতিহাসিক এক প্রতিবাদের ভাষার। আজ থেকে ঠিক 105 বছর আগে 1919 সালের মে মাসের 30 তারিখ বড়লাটকে একটি চিঠি লিখলেন রবীন্দ্রনাথ। সে চিঠিতে জানালেন তাদের দেওয়া সাম্মানিক স্যার উপাধি তিনি ত্যাগ করেছেন। সারা ভারতের মেরুদণ্ড যখন কঠোর শাস্তির ভয়ে শামুকের খোলসে নিজেদের বন্দি রেখেছে, তখন বাংলার এক কবির কলমে উচ্চারিত হয়েছিল নির্ভীক ধিক্কার বাণী। এক বিশ্ব নাগরিকের কণ্ঠে ধ্বনিত হয়েছিল স্পষ্ট প্রতিবাদ। এই প্রতিবাদের পক্ষে বিপক্ষে বয়ে গেল সমালোচনার ঝড়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমল হোমকে একটি চিঠিতে লিখলেন, দেশের বেদনার মধ্যে আমরা যেন নতুন করে পেলাম রবিবাবুকে। এবার একা তিনিই আমাদের মুখ রেখেছেন। আবার সমালোচনার বয়ানে শোনা গেল তার ওই উপাধি গ্রহণ করাই গোড়ায় গলদ ছিল এবং তা ত্যাগ করে তিনি নাকি প্রায়শ্চিত্ত করলেন। কিন্তু ইতিহাস প্রমাণ দেয় এইসব সমালোচনা আর কটাক্ষের অনেক ঊর্ধ্বে নাইটহুড পদবি ত্যাগ করে বড়লাটকে লেখা কবির চিঠিটি। শাসকের প্রতি তিনি অসম্মান দেখিয়েছেন। এই অজুহাতে তাকে কঠিন শাস্তি প্রদানও যে মোটেই অসম্ভব ছিল না তা জেনেও প্রতিবাদ করতে বিরত থাকার কথা ভাবেননি তিনি। মাঝে কেটে গিয়েছে 100টি বছর। আমরা আজ যখন ঐতিহাসিক হত্যাকাণ্ডের শতবর্ষ পালন করতে ব্যস্ত, যখন কবির সেই সিদ্ধান্তের প্রতি প্রণত, তখনও বিশ্বের অবস্থা আদতে বদলায়নি বিন্দুমাত্র। ছবি মোটের উপর একই আছে, শুধু বদলে যাচ্ছে রং আর ক্ষমতাসীনের চেহারা। তো ভিডিওটি কেমন লাগলো
কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।